আচ্ছা, যে কথাগুলি বলছিলাম, হ্যাঁ। হ্যালো। জি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আচ্ছা। আমরা এই পর্যন্ত ছিলাম। এটার উত্তরটা পেয়ে গেলাম। আচ্ছা। তবে ব্যতিক্রমও রয়েছে। আয়ের পরিমাণ যাই হোক না কেন, ব্যক্তি করদাতাকে সংশ্লিষ্ট আয় বছরের জন্য অবশ্যই আয়কর বিবরণী দাখিল করতে হবে। অর্থাৎ যেটাই হোক, আয় যেটাই হোক, ব্যক্তি করদাতাকে রিটার্ন দাখিল করতেই হবে। অর্থাৎ তার আয় যদি নাও থাকে, দেখেন পয়েন্ট, তার আয় যদি নাও থাকে, তাকে রিটার্ন দাখিল করতে হবে। কোন কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক বা শেয়ার হোল্ডার চাকুরিজীবী যদি হয়, আয় না থাকলেও রিটার্ন সাবমিট করতে হবে। তার মানে আমরা ব্যতিক্রমটা জেনে নিচ্ছি যে আমরা যে শুনি ভাই আমার তো আয় নেই, আমি কেন রিটার্ন সাবমিট করবো? তার মানে এটা হচ্ছে আইনের বাধ্যবাধকতা। ঠিক আছে? কোন ফার্মের অংশীদার, আপনি যদি কোনো ফার্মের অংশীদার হন, অংশীদারি কারবারের কোনো অংশীদার হন, সরকারি কোনো প্রতিষ্ঠানের কর্মচারী, আয় বছরের যে কোনো সময় 16,000 টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করে থাকলে, কোনো ব্যবসায় বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে যে নামেই অভিহিত হোক না কেন, বেতনভোগী কর্মী হয়ে থাকলে এর বাইরে কিছু ক্ষেত্রে শর্তস্বরূপ আয়কর বিবরণী দেখাতে হয়। যেমন জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণকারী, আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। দরপত্রে অংশগ্রহণকারী, সমাজের কোনো প্রতিষ্ঠিত ক্লাবের সদস্য ইত্যাদি যেসব ক্ষেত্রে এমন শর্ত রয়েছে যে বাধ্যতামূলকভাবে জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর বিবরণী দাখিল করতে হবে, সেগুলো হলো, এইটা হচ্ছে দেখেন, এই যে প্রত্যেকটাই ব্যাপার আছে কিন্তু আপনি নির্বাচন করবেন, আপনার যদি 1 টাকা নাও থাকে তবু আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। আপনি বিডে অংশগ্রহণ করবেন, অর্থাৎ কন্ট্রাক্টদারি করবেন, আপনাকে ভ্যাট ট্যাক্স দুটোরই কিন্তু আপনাকে লাইসেন্স লাগবে এবং প্রত্যয়ন লাগবে। হ্যাঁ। আচ্ছা, আপনি যদি মোটর গাড়ি কিনতে চান, অবশ্যই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে, নাহলে কিনতেই পারবেন না মোটর গাড়ি। হ্যাঁ। মূল্য সংযোজন কর আইনের অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্য যদি আপনি হন। আচ্ছা, কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোনো ব্যবসা বা পেশা পরিচালনা করে থাকেন এমন ব্যক্তি। তার মানে আপনি জেনে রাখেন একটা তথ্য, আপনার যেহেতু অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছেন বা কেউ উদ্যোক্তা আছেন, শুধু সিটি কর্পোরেশন নয়, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতেও যদি আপনি ট্রেড লাইসেন্স গ্রহণ করেন, আবার শুনেন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতেও যদি ট্রেড লাইসেন্স নিয়ে থাকেন, আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। এটা হচ্ছে আইন। হ্যাঁ, এখন আমরা আইন সব ক্ষেত্রে মানতে পারি না বা আমরা রিটার্ন জমা দিই না, কিন্তু গভর্নমেন্ট চাইলে আমাকে নোটিশ করতে পারে, গভর্নমেন্ট চাইলে আমাকে আটকাতে পারে। তারপরে চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধনভুক্ত ব্যক্তি। আচ্ছা, এটা তো হচ্ছে যারা প্রফেশনাল পারসন, তাদের সবাইকেই রিটার্ন সাবমিট করতে হবে। এর মধ্যে যেটা আমরা জানি, যিনি ডাক্তার, ডাক্তার হওয়ার পরেই তাকে 3 নাম্বার তার সার্কেল মানে এতে জমা দিতে হয়। এই যে কি যেন ডাক্তারদের যে নাম্বারটা পড়ে, ডিএভিসি জমা দিতে হয়। আচ্ছা, জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত আয়কর পেশাজীবী, কোন বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য, কোন পৌরসভা বা সিটি কর্পোরেশনের কোন পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হওয়া। আচ্ছা, এগুলি আমাদের আলোচনায় অলরেডি চলে এসে। আচ্ছা, তারপরে এই যে দেখেন, একটু আপনাদের কাছ থেকে আলোচনা শুনতে চাই। এই যে আলোচনাটা দ্বারা বা আমাদের টাইটেলটা কি ছিল? টাইটেলটা ছিল যে কাদের জন্য আসলে এই বিবরণী দাখিল করা বাধ্যতামূলক। তা আমরা দেখেন ব্যতিক্রম সহ কিন্তু আমরা জানলাম। একটা হচ্ছে ৩ লাখ টাকা উপরে যদি আয় থাকে, তাহলে আরেকটা হচ্ছে যে আয় থাকা না থাকা নির্বিশেষে। হ্যাঁ? একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনারা এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? একটু যদি বলেন কাইন্ডলি। কারণ এটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের সম্মুখীন আপনারাও হতে পারেন। যেহেতু আপনারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছেন বা কোনো প্রফেশনে আছেন, আপনারাও এই প্রশ্নগুলো আপনাদের কানে আসতে পারে। এখন আপনারা উত্তরটা পেলেন কিনা একটু শুনি আমরা। বলেন।
শেয়ার করেন, অংশগ্রহণ করেন, আমি তো একা বলছি। বলেন আপনাদের একটাও কি মনে প্রশ্ন নাই? হ্যাঁ, সবই 13। একটা প্রশ্ন নাই? আচ্ছা, ঠিক আছে, পরে যাচ্ছি। আচ্ছা, রিটার্ন দাখিল না করলে কি হবে বলেন? এটা বলেন। আচ্ছা, আমি এক কথায় বলে দিচ্ছি, আমি ডিটেইলে যাচ্ছি না। রিটার্ন যদি আপনি দাখিল না করেন, ডিসিটিও মহোদয় ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন ১ বছরের জন্য। ঠিক আছে? আবার যদি আপনার ট্যাক্স আসে, তাহলে 2% করে প্রতি মাসে জরিমানা করতে পারেন। ওকে? ক্লিয়ার? 2% করে প্রতি মাসে কিন্তু জরিমানা করতে পারে। তাহলে এটার উত্তরও আপনারা জেনে গেলেন। একটা হচ্ছে রিটার্ন যদি দাখিল না করেন, মানে মূল ওই যে ট্যাক্সেবল ইনকামের উপরে। হ্যাঁ, জরিমানাটা হচ্ছে একটা হচ্ছে যেটা ইনকাম হবে, মানে অর্থাৎ ট্যাক্স হবে সেটার উপরে 2%। আরেকটা হচ্ছে আপনি রিটার্ন সাবমিট করেন নাই, সেটার জন্য ১,০০০ টাকা। আপনার ট্যাক্স মানে ইনকাম আছে কি নাই, ট্যাক্স হবে কি হবে না সেটা না। অর্থাৎ আপনি যে জমা দেন নাই, সাবমিট রিপোর্ট যে করেন নাই, সেটার জন্য ১ থেকে ৫,০০০ টাকা জরিমানা করতে পারে। ধরেন আপনি গত বছর দিলেন, এই বছর দিলেন না, এটার জন্যই করতে পারেন ডিসিটি মহোদয়। আরেকটা হচ্ছে যদি ট্যাক্স আসে, তাহলে ট্যাক্সের উপর আবার বিলম্ব সুদ ধরতে পারে 2% করে। আপনার যদি ৫,০০০ টাকা ট্যাক্স আসে, 2%, অর্থাৎ প্রতি মাসে ১০০ করে আপনি বিলম্ব সুদ দিবেন। এটা ওয়ান কাইন্ড অফ ট্যাক্স ইনটু ১২। তার মানে যদি ১ বছর মিস করেন তাহলে ১২০০ টাকা বিলম্ব সুদ দিবেন। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, তারপরে আচ্ছা, রিটার্ন দাখিলের পদ্ধতি দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে সার্বজনীন 82, যারা অলরেডি দেন তারা জানেন। আর হচ্ছে সাধারণ পদ্ধতি। হ্যাঁ, সার্বজনীন পদ্ধতিতে আপনারা যদি রিটার্ন সাবমিট করেন, সেটার সুবিধাটা হচ্ছে এই, আপনি আপনার ইচ্ছে মতো সমস্ত ইনফরমেশন দিয়ে আপনি রিটার্ন সাজাতে পারবেন। আপনি চাইলে আপনার ফাইলে, প্রথম ফাইলে ৫০ লক্ষ টাকা নিয়ে আসতে পারবেন, চাইলে ১ কোটি টাকা নিয়ে আসতে পারবেন। যা যা সম্পদ আছে আপনি দেখাতে পারবেন। হ্যাঁ, এবং সেটার সার্টিফিকেট তারা ১ দিনের মধ্যেই দিতে পারে, বা ১ দিনের জায়গায় ২ দিন বা ৩ দিনের মধ্যে আপনাকে সার্টিফিকেট ইস্যু করে দিয়ে দিবে। লেখা থাকবে 82 বিবিতে সেটা নিষ্পত্তিকৃত, এবং আপনাকে প্রাপ্তি স্বীকার দিবে। আচ্ছা, এটা হচ্ছে সার্বজনীন। এটা হচ্ছে সুবিধাটা বললাম। অসুবিধাটা বলি। অসুবিধাটা কি? আপনি যে সার্বজনীনে আপনার ইচ্ছে মতো বসালেন, আইন কানুন না জেনে, একটু নয়েজ হচ্ছে। আইন কানুন হচ্ছে না কেন? আইন কানুন না জেনে আপনি বসালেন, বেশ। এখন ডিসিপি মহোদয় চাইলে এই সমস্ত আইন সম্পদের ব্যাখ্যা নিতে পারে। আপনি যদি তাকে ব্যাখ্যায় সন্তুষ্ট করতে পারেন, ওকে। যদি ব্যাখ্যায় সন্তুষ্ট করতে না পারেন, যতটুকু সম্পদ আপনার মানে সোর্স অফ ফান্ডের সাথে মিলবে না, সেটার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ আপনি এটাকে মামলার অধীনে চলে যাবেন, অর্থাৎ মামলা হয়ে যাবে। ধরেন আপনি ৫০ লক্ষ টাকা সম্পদ দেখালেন, দেখা যাচ্ছে আপনি ব্যাখ্যা দিয়ে খুশি করতে পারলেন ২০ লাখ, বাকি ৩০ লাখের উপরে স্ল্যাব অনুযায়ী ট্যাক্স হয়ে যাবে। এটা হচ্ছে সার্বজনীন সিস্টেমের অসুবিধা। হ্যাঁ, আপনি যেকোনো অ্যামাউন্টই দাবি করতে পারেন, কিন্তু তারা যদি নোটিশ করে, আপনাকে তথ্যপাত্র সংগ্রহ করে তাদের কাছে জমা দিতে হবে। সেটাতে যদি তারা সন্তুষ্ট না হয়, তারা যতটুকু তারা ডিসঅ্যালাউ করবে সেটার উপর ট্যাক্স করে দিবে। আচ্ছা, সাধারণ পদ্ধতি হচ্ছে একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে আপনি যেটা দাবি করবেন, সেটা প্রথমে ট্যাক্স অফিস সেটা অ্যাসেসমেন্ট করবে, বা কি করবে, অ্যাসেসমেন্ট করবে বা সেটা পর্যালোচনা করবে। ব্যাখ্যাটা ওরা আগেই চাইবে। ব্যাখ্যাটা আগেই চাইবে, পক্ষ বিপক্ষে কথা হবে, ব্যাখ্যা চাইবে, কাগজপত্র চাইবে, যে তারা আয়কর নির্ধারণ করবে। নির্ধারণ করার পর আপনাকে জানাবে। তারপরে হবে সেটার
মানে নির্ধারণ করে জানানোর পরে তারপরে আপনি ট্যাক্স পেমেন্ট করবেন। আর সার্বজনীন সিস্টেম হচ্ছে আপনি আগেই ট্যাক্সটা প্রদান করেন, তাই তো? আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে সুবিধাটা কি, সাধারণ পদ্ধতিতে ওই যে শুনানিটা আগেই হয়, তথ্যপত্র আগেই যাচাই করা হয়। হ্যাঁ, তার মানে ভবিষ্যতে এই ফাইলটা নিয়ে আর অডিটে পড়ার সম্ভাবনা থাকে না, যেটা সার্বজনীনে থাকে, সাধারণ পদ্ধতিতে এটা থাকে না। ওকে, আমি মানে সহজে আমি তুলে ধরলাম। সার্বজনীনে হচ্ছে তারা যদি কোনো ফাইলে সন্দেহ পোষণ করে, সাসপেক্ট করে, তখন তারা সেটা নোটিশ হবে বা সেটার মামলা উন্মোচন করবে বা ফাইলটা আবার পুনরায় পর্যালোচনা করবে, তখন আবার নতুন করে ট্যাক্সের হিসাব আসবে। আর সাধারণ পদ্ধতিতে হচ্ছে আগেই এসব পর্যালোচনা শেষ হয়ে তারপর ট্যাক্স নির্ধারণ হবে। হ্যাঁ, এগুলি সব আলোচনা হয়ে গেছে। আচ্ছা, আর আপনারা যদি সময় মতো রিটার্ন সাবমিট না করেন তাহলে 2 মাস সময় চেয়ে নিতে পারেন, সেটা আছে আইনে। হ্যাঁ, আপনি দেখেন নভেম্বরের মধ্যে পারলেন না, আপনি আরো 2 মাস সময় চেয়ে নিতে পারেন। এই ঝুঁকিও আলোচনা হয়ে গেছে। আচ্ছা, আয় বর্ষ আর কর বর্ষের তো পার্থক্য জানেন, আয় বর্ষ এবং কর বর্ষ। হ্যাঁ, আজকে টপিক কিন্তু অলরেডি দেয়া, হ্যাঁ, মেইলে দেয়া আছে, একটু দেখেন। আয় বর্ষটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, যেটা হচ্ছে জুলাই টু জুন, 1 জুলাই থেকে 30 জুন। আর কর বর্ষটা হচ্ছে পরবর্তী বছর। হ্যাঁ, পরবর্তী বছর। আচ্ছা, এবার আসেন আমরা যারা বেসরকারি, সরকারি ছাড়া আমরা যারা বেসরকারি চাকরিজীবী, তাদের কি করে ট্যাক্স পরিগণনা করতে হয়। হ্যাঁ, আম, তাদের যে বিভিন্ন কি বলে এটা, বিভিন্ন খাত আছে বেতনের, সেটা কোনটা ট্যাক্সেবল কোনটা নন ট্যাক্সেবল, সেটার ব্যাখ্যাটা এখন আমরা আলোচনা করব। হ্যাঁ, সরকারি কর্মকর্তা কর্মচারী ব্যতীত, যেমন দেখেন মূল বেতন বেসরকারি চাকরিজীবীদের জন্য, এটা আপনাদের জানা আবশ্যক। কারণ আপনারা যে অ্যাভারেজ ট্যাক্সেশন করবেন সেটা কিভাবে করবেন এটা জানতে হবে। সম্পূর্ণ অঙ্ক করযোগ্য, অর্থাৎ মূল বেতন যে যাই পাবে, বেসিক স্যালারি সবটাই হচ্ছে করযোগ্য। বকেয়া বেতন পুরোটাই করযোগ্য, মহার্ঘ ভাতা পুরোটাই করযোগ্য। এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনেন। বাড়ি ভাড়ার ক্ষেত্রে কি বলা হচ্ছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে বলা হচ্ছে মূল বেতনের 50 ভাগ অথবা মাসিক 25,000, এই দুটির মধ্যে যেটি কম সে অঙ্ক কর মুক্ত। কর মুক্ত, যুক্ত না কিন্তু। অর্থাৎ আপনি বাড়ি ভাড়া যদি 3 লাখ টাকা পান, এখানে যে কাঠামোটা দেয়া আছে 3,72,000 হচ্ছে তার বেসিক স্যালারি। এর অর্ধেক কত, 3,72,000 এর অর্ধেক আসে 1,86,000, কিন্তু দেখা যাচ্ছে উনি পেয়েছে 3 লক্ষ টাকা। তার মানে কি, যেটা কম, আর মাসিক 25,000 করে যদি আসে তাহলে আসে 3 লক্ষ টাকা। তার মানে কম কোনটা, 1,86,000। অর্থাৎ 3 লক্ষ টাকা থেকে 1,86,000 বাদ গেলে যেটা থাকবে সেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ সেটা যোগ হয়ে যাবে, ট্যাক্সেবল ইনকামের সাথে যোগ হয়ে যাবে। এগুলি আপনারা এক্সেল ফাইলে ওয়ার্কিং করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এবং এই ব্যাপারগুলি স্টাডি করবেন। আচ্ছা, চিকিৎসা ভাতার ক্ষেত্রে কি বলা হচ্ছে, টোট মূল বেতনের 10% অথবা বার্ষিক 1,20,000 টাকা। প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে আরো 10 লক্ষ টাকা বেশি আছে। আচ্ছা, মূল বেতন কত, 3,72,000, তাহলে 10% কত, 37,200, অথবা বার্ষিক 1,20,000। তার মানে দেখা যাচ্ছে যে 60,000 টাকা চিকিৎসা ভাতা পায়। 37,200 যদি 10% হয়, তাহলে কম কোনটা, এই দুইটা থেকে কম কোনটা, 1,20,000 কম না 37,200 কম, বলেন। রেসপন্স আসছে, আপনারা সবাই নীরব। 37,200। 37,200, তার মানে যে টাকা তিনি পেয়েছেন ভাতা হিসাবে পেয়েছেন, এর থেকে 37,200 বাদ, মানে এই পরিমাণ টাকা হচ্ছে কর মুক্ত। এই এতটুক পরিমাণের উপরে, অর্থাৎ এই 60,000কে আমরা ভাগ করে ফেলছি, এই 60,000 টাকার মধ্যে এই 37,200 টাকা তাকে ট্যাক্স দিতে হবে না, বাকি রইল 22,800, এই টাকাটা হয়ে যাবে ট্যাক্সেবল। জি স্যার। ঠিক আছে, এগুলি প্রথমেই বুঝে আসবে না, আমি ধরিয়ে দিচ্ছি, আপনারা অ্যানালাইসিস করবেন। আর শীটগুলি কিন্তু আপনাদের কাছে দেয়া, অনেক মূল্যবান এই শীটগুলি। হ্যাঁ, যাতায়াত ভাতা একই ব্যাপার, বার্ষিক 30,000 টাকা পর্যন্ত কর মুক্ত।
অর্থাৎ 30,000 টাকা পর্যন্ত আমাকে ট্যাক্সেবল ইনকামের সাথে যোগ করতে হবে না, বাকিটা যোগ করতে হবে। স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ, এটা 3 ভাগের 1 অংশ পর্যন্ত প্রাপ্ত সুদ করমুক্ত। আচ্ছা, এগুলি খুব বেশি প্রয়োজন পড়ে না, একটু দেখে নিন। গ্র্যাচুইটি 3.5 মানে 2,50,00,000 টাকা পর্যন্ত করমুক্ত। হ্যাঁ, বেসরকারি ক্ষেত্রে। আর গভর্নমেন্টের ক্ষেত্রে পুরোটাই ফ্রি। ঠিক আছে? গভর্নমেন্টের ক্ষেত্রেও আসবো, একটু এটা শেষ হলে আসবো। যানবাহন সুবিধার কথা বলা হচ্ছে, এটা একটু ব্যতিক্রমটা একটু আলোচনা করে দিই। যদি করদাতা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে গাড়ি পান, তাহলে মূল বেতনের 5% বা বার্ষিক 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বেশি সরাসরি করযোগ্য আয় হবে। অর্থাৎ আপনি যানবাহনের জন্য ভাড়া পেলেন, আবার গাড়ির সুবিধাও পেলেন। তখন সুবিধাটাকে টাকায় কনভার্ট করা হবে। সুবিধাটাকে কি করা হবে? টাকায় কনভার্ট করে ট্যাক্স করে দেওয়া হবে। ঠিক আছে? এই একই ব্যাপার, বিনামূল্যে যদি আপনি কোনো সুবিধা পান, বাড়ি ভাড়ার সুবিধা পান, তখন টাকায় কনভার্ট করে সেই সুবিধা যোগ করে দেওয়া হবে। হ্যাঁ? অন্যান্য যদি থাকে ট্যাক্সেবল, ছুটি নগদায়ন সম্পূর্ণ ট্যাক্সেবল। ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড 50,000 টাকা পর্যন্ত হচ্ছে ট্যাক্স ফ্রি, বাকিটা ট্যাক্সেবল। এটা হচ্ছে বেসরকারি যারা চাকুরিজীবী, তাদের ক্ষেত্রে ট্যাক্স ক্যালকুলেশন করার হচ্ছে নিয়মটা। কি করে? বেসরকারি চাকুরিজীবীদের, বেসরকারি ব্যাংকারদের ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের ক্ষেত্রে কি বলা হচ্ছে? মূল বেতন এবং বোনাস, এই দুটোই কেবল করযোগ্য, আর বাকি যা কিছু তারা পাবে সবই হচ্ছে কর মুক্ত। ক্লিয়ার? দেখেন, এক কথাই বললাম, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথা। এখানে বিভিন্ন আইনের কথা বলা, রেফারেন্সের কথা আমি এখানে যাচ্ছি না। ঠিক আছে? বেসিক স্যালারি, এই যে দেখেন, কর্মকর্তার মূল বেতন বা বেসিক স্যালারি, উৎসব ভাতা এবং বোনাস করযোগ্য হিসেবে বিবেচিত হবে, আর কিছুই না। ওকে, তা আমরা এই পর্যন্তই থাকবো। আমরা এখন একটু ওয়ার্কিং এ যাব, বাকিটা আপনাদের জন্য রাখা আছে, আমার শিটে করা আছে, আপনি একটু আলোচনা করবেন, দেখবেন। হ্যাঁ, নামাজ কয়টা থেকে শুরু হবে? 1:30 আছে। আমি এখন একটু এক্সেল ফাইলে যাচ্ছি। হ্যাঁ, একেবারে প্র্যাকটিক্যাল। দেখেন, আপনি যদি পিছনের লেকচারটা বুঝে থাকেন, যেটা আলোচনা করলাম, এখন আপনার জন্য রিটার্ন ফুলফিলমেন্ট খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, দেখেন, একটা রিটার্ন ফুলফিলমেন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, যেমন আপনি যদি চাকরিজীবী হন, তাহলে আপনার বেতন বিবরণীটা তো লাগবে, বেতন বিবরণী থাকবে। আপনার যদি বাড়ি ভাড়া থাকে, বাড়ি ভাড়া থেকে আয় পান, সেটার ব্যাখ্যা থাকবে। টিপিএস থাকে, এগুলির ব্যাখ্যা হ্যাঁ, ব্যাখ্যা থাকবে। জমি থাকে, এগুলির তো আগে একটা লিস্ট ডাউন থাকবে। আমি জাস্ট সহজ করে, আমি ডিটেইলে যাচ্ছি না, এসব বিস্তারিত যাচ্ছি না, আমি সহজ করে আপনাদের জাস্ট বিষয়টা তুলে ধরছি। দেখেন, প্রথম পাতায় যাই, প্রথম পৃষ্ঠায়। প্রথম পৃষ্ঠায় অনলি নাম ঠিকানা, এই যে দুটো সিস্টেমের কথা বলা আছে, আপনি কোন সিস্টেমে দিবেন, আপনাকে চিহ্ন দিয়ে দিতে হবে, তাই না? ওকে, এখানে নাম ঠিকানা ছাড়া আর কিছুই নেই, নাম ঠিকানা, নাম ঠিকানা কিছুই নেই। স্যালারি, ধরে নিলাম আপনি বেসরকারি, এটা দেখে নিই, দাঁড়ান, এটা কি চাকুরি, সরকারি না বেসরকারি? সরকারি চাকুরি দিবি, এখানে হচ্ছে সরকারি চাকুরি দিবি। ঠিক আছে, দেখেন, হ্যাঁ, তিনি একজন সরকারি চাকুরি। দেখেন, এই যে স্যালারিজ আন্ডার সেকশন 21 অ্যাজ পার শিডিউল 1, শিডিউল 1টা কোথায় আছে? দেখেন, চলেন তাই, এই যে শিডিউল 1, শিডিউল 1টা আছে পেজ 3 তে, অর্থাৎ এক্সেল শিটের পেজ 3 তে আছে শিডিউল 1। এই শিডিউল 1 অনুযায়ী আপনাকে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে? দেখেন, শিডিউল 1 এ পে এন্ড অ্যালাউন্স, অ্যামাউন্ট অফ ইনকাম, অ্যামাউন্ট অফ এক্সামটেড ইনকাম, মানে করমুক্ত আয়, না ট্যাক্সেবল ইনকাম, এগুলো সব দেয়া আছে। আপনি এই যে তথ্যগুলি, তার বেসিক স্যালারি এত, হাউস রেন্ট এত, মেডিকেল এত, এটা কোথায় পাবেন আপনি বলেন তো? এটা কোথায় পাওয়া যাবে?
অংশগ্রহণ করেন, এই ইনফরমেশন গুলো আপনি কোথায় পাবেন? এই ইনফরমেশন গুলি পাওয়া যাবে হচ্ছে স্যালারি শিটে। এই যে দেখেন স্যালারি শিট, হ্যাঁ, এই স্যালারি শিট থেকেই সমস্ত ইনফরমেশন নেওয়া। এই ইনফরমেশন গুলি একটু আগে যে আমরা জানলাম যে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে হচ্ছে বেসিক আর হচ্ছে বোনাস, এই দুটো ছাড়া বাকি সব ট্যাক্স ফ্রি। এইগুলিকে দেখেন ভাগ করে দেওয়া হয়েছে। টোটালটা ট্যাক্সেবল, এটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, এই ঘরটা, হ্যাঁ, এই ঘরটা হচ্ছে ট্যাক্সেবল ইনকামে ভাগ করে দেওয়া হয়েছে দেখেন। আর হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, সেটা ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, এই যে ট্যাক্সেবল ইনকামটা এটাই চলে আসলো এখানে। তারপরে আমরা হাউস প্রপার্টি দেখতে পাচ্ছি। হাউস প্রপার্টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না, তবু এখানে আসছে। হাউস প্রপার্টির ব্যাপারটা হচ্ছে, অর্থাৎ আপনার যদি বাড়ি ভাড়া খাতে আয় থাকে, আপনি সেটা এখানে নিয়ে আসবেন। এটা কোত্থেকে আসবে? আন্ডার সেকশন 24। আমরা একটু দেখি, এরপরেও দেখি আন্ডার সেকশন 24 এ কি আছে। এই যে অ্যানুয়াল, তার বাড়ি ভাড়া কত, সে কত পায়, 1,20,000। এখান থেকে তার যেহেতু আবাসিক, আইনে বলা আছে 25% খরচ সে বাদ দিবে, আরো অন্যান্য খরচ যদি থাকে বাদ দিয়ে যে টাকাটা সে পাবে সেটা তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে যোগ হবে। আমি এক কথায় এটা বললাম, যে ডিটেইলে এখন যাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই হচ্ছে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম। এখন তার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 4,10,000। তার মানে এটা কি করতে হবে? আমাকে ক্যালকুলেশন করতে হবে, ওয়ার্কিং করতে হবে না? 4,10,000 আমি ওয়ার্কিংটা কি করে করব? এখানে আরো অনেক বিভিন্ন পার্ট আছে। ওয়ার্কিংটা করতে হবে যে 4,10,000 এর ট্যাক্স কত আসে, হ্যাঁ, আবার সেখান থেকে আমি রিবেট কত পাবো। রিবেটের কিছু আইন আছে, হ্যাঁ। আপনি সরকারের সুনির্দিষ্ট খাতে যদি আপনি বিনিয়োগ করেন, যেমন আপনি যদি প্রভিডেন্ট ফান্ডে টাকা কর্তন করান, হ্যাঁ, কন্ট্রিবিউশন টু বেনিভোলেন্ট ফান্ডে আপনি কর্তন করান, ডিপিএস করেন, সেভিংস সার্টিফিকেট ক্রয় করেন, তখন আপনি কর ছাড় পাবেন। ঠিক আছে, কর ছাড় পাবেন। ঠিক আছে, তো আপনি 20%, হ্যাঁ, 25 না, এখন হচ্ছে 20%, অর্থাৎ টোটাল ট্যাক্সেবল ইনকামের আপনি 20% বিনিয়োগ করতে পারবেন। সেই 20% বিনিয়োগ করলে আপনি 15% ছাড় পাবেন। ঠিক আছে, কর ছাড় পাবেন। এভাবে আমাদেরকে এভাবে ওয়ার্কিংটা সাজিয়ে নিতে হবে। আর একটা হচ্ছে টোটাল ট্যাক্সের যে 4,10,000 কত ট্যাক্স আসে। আমরা জানি 3 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে 0, পরবর্তী 1 লক্ষ টাকা হচ্ছে 5%, পরবর্তী হচ্ছে 10%, এরকম স্ল্যাব আছে, হ্যাঁ, এরকম শেষ পর্যন্ত একটা স্ল্যাব আছে। এই স্ল্যাবগুলো আপনাদের জানতে হবে। তারপর ওই ট্যাক্স যত আসে সেখান থেকে ট্যাক্সেবল ইনকামটা যদি আপনি বাদ দেন, তখন নেট ট্যাক্স পেয়েবল সেটা বের হবে, কত টাকা আপনাকে জমা দিতে হবে। এটা হচ্ছে এটার ওয়ার্কিং, হ্যাঁ। তা আমরা দেখতে পাচ্ছি 4,10,000 টাকা হচ্ছে তার টোটাল ইনকাম। তার ট্যাক্স আসে হচ্ছে 6,072 টাকা, কিন্তু সে দেখা যাচ্ছে রিবেট পেয়েছে 15,000। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো রিবেট পেলাম, তাহলে কি আমাকে ট্যাক্স দিতে হবে? এটা একটা কমন কোয়েশ্চেন। আপনারা এটা ফেস করতে পারেন, অ্যাকাউন্টসে থাকলে ফেস করতে পারেন। হ্যাঁ, এটা আনসারটা হচ্ছে, আপনি যদি রিবেটও আসে আর আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 3 লক্ষ টাকা ক্রস করে, আপনাকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, ন্যূনতম ট্যাক্স আপনাকে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। আচ্ছা, পেজ 3 হয়ে গেল। পেজ 4 এ আপনার কোন কোন খাতে বিনিয়োগ আছে সেটা আপনি এখানে উঠিয়ে দিবেন। এখানে লেখা আছে, ঠিক আছে, সেটা ধরে ধরে আপনি বিনিয়োগগুলি উঠাবেন। আর এখানে হচ্ছে কি কি ডকুমেন্ট এর সাথে দিচ্ছেন সেটা লিখবেন। এখন হচ্ছে আইটি 10B। আইটি 10B হচ্ছে অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, অর্থাৎ ব্যালেন্স শিট। হ্যাঁ, আপনাকে এই ব্যালেন্স শিট পূরণ করতে হবে। ব্যালেন্স শিটটা পূরণ করার সোর্সটা কি দেখেন, আপনার যে যে সম্পদ আছে সেগুলির ডাটাটা শুধু এন্ট্রি দেয়া। অর্থাৎ এইটা এই পাতাটা, এই পৃষ্ঠা, এই দুটো পৃষ্ঠা 5 এবং 6 যদি আপনি পূরণ করতে চান, অবশ্যই আপনাকে রিসিভ পেমেন্টের নলেজটা রাখতে হবে। রিসিভ পেমেন্টের নলেজটা একটু কেউ শেয়ার করবেন? রিসিভ পেমেন্ট কেউ কি নাই? রিসিভ পেমেন্টের নলেজটা যদি একটু শেয়ার করতেন। রিসিভ পেমেন্টের নলেজটা অবশ্যই অবশ্যই লাগবে, হ্যাঁ, রিসিভ পেমেন্টের নলেজ। রিসিপ্ট আপনি সোর্স অফ ফান্ড করে পেলেন, কোথায় কোথায় আপনি বিনিয়োগ করলেন, হ্যাঁ, এই সমস্ত নলেজ গুলো কিন্তু আপনার লাগবে। ঠিক আছে, আপনার কোথায় কোথায় বিনিয়োগ আছে এটা রিসিপ্ট পেমেন্ট সাজিয়ে নিতে হবে, তখনই কেবল খুব সহজ করে আপনার মিলে যাবে। জাস্ট রিসিপ্ট পেমেন্ট থেকে ডাটাটা এখানে শিফট করে দেয়া,
হ্যাঁ, আপনার এগুলি আলাদা একটা সাদা কাগজে ওয়ার্কিং করে নিতে হয়। আপনার মানে এগ্রিকালচার কত আছে, আপনার জমি কেনা কত আছে, আপনার কোথাও বিনিয়োগ আছে কিনা, হ্যাঁ? তারপরে হ্যাঁ, আপনার মোটরসাইকেল আছে কিনা, জুয়েলারি আছে কিনা, ফার্নিচার, হ্যাঁ, যা, যা থাকে, ক্যাশ কোথায় আছে, কোন ব্যাংকে কত আছে, সেগুলি মিলিয়ে আপনাকে সেটা পূরণ করতে হবে। জাস্ট পূরণ করা। হ্যাঁ, জাস্ট পূরণ করা। লায়াবিলিটিস থাকলে এখানে দিতে হবে, হ্যাঁ? কোথাও যদি আপনার লায়াবিলিটিস থাকে সেটা এখানে দিতে হবে। আর সোর্স অফ ফান্ডের ব্যাখ্যাটা দিতে হবে হচ্ছে এখানে। হ্যাঁ? আর শোন রিটার্ন ইনকাম, রিটার্নে কত দেখালেন, ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আছে কিনা, আর হচ্ছে আপনার অতীত জীবনে অর্থাৎ বিগিনিং পাস্ট লাইফের আপনার কোনো সঞ্চয় আছে কিনা সেই ব্যাখ্যাটা এখানে দিতে হবে। থাকলে কি করতেন, কিভাবে ইনকামটা হলো সেই ব্যাখ্যাটা দিয়ে আপনাকে রিটার্নটা পূরণ করতে হবে। এই এতটুকু হচ্ছে কাজ, হ্যাঁ, ট্যাক্সের। আর হচ্ছে আর এখানে আসবে যেটা হচ্ছে জীবনযাত্রার মান ব্যয়, অর্থাৎ আপনার পারিবারিক বিনিয়োগ, আপনার পারিবারিক বিনিয়োগ, পারিবারিক খরচ, পারিবারিক খরচ। এই খরচটাই, এই পারিবারিক খরচটাই এখান থেকে ওই যে সোর্স অফ ফান্ড থেকে বাদ দিতে হয়। আর পরে যেটা থাকে সেটাই হচ্ছে আপনার নিট সম্পদ। এটাকেই বলা হয় হচ্ছে নিট সম্পদ। হ্যাঁ, আচ্ছা। এখন এই রিটার্ন বা এই ট্যাক্সেশনের উপরে আপনাদের কারো কোনো আলোচনা আছে কিনা আমরা একটু শুনতে চাই। আমার যে মূল আলোচনার বিষয়বস্তু ছিল আমি সেটা করলাম। এখন আপনাদের তরফ থেকে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ একটু রাখেন। কারো কোনো প্রশ্ন আছে? একটু আলোচনা আর একটু অংশগ্রহণ চাচ্ছে আপনাদের। আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। আমরা হয়তো আর 5-10 মিনিটের মধ্যে আমরা হয়তো শেষ করতে পারবো। এর মধ্যে আপনাদের মুক্ত আলোচনা আমরা শুনতে চাই। বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা এখন নিব। বলেন। আচ্ছা, আপনারা কেন কথা বলতে পারেন না? আরে আমি তো চাচ্ছি কথা বলেন। আচ্ছা, ঠিক আছে। রিসিপ্ট পেমেন্টের ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, কোনটা? রিসিপ্ট এন্ড পেমেন্ট। রিসিপ্ট এন্ড পেমেন্ট। আচ্ছা, আমি হ্যাঁ সেটাও আলোচনা করেছি। আচ্ছা, রিসিপ্ট পেমেন্ট। রিসিপ্ট পেমেন্ট কি? রিসিপ্ট এন্ড পেমেন্ট। রিসিপ্ট পেমেন্টের একটা সূত্র আছে, হ্যাঁ? সেটা হচ্ছে আপনি যখন শুরু করবেন, তাই না? তার মানে এটা হচ্ছে বিগিনিং ব্যালেন্স। একটা বিগিনিং ব্যালেন্স থাকে না? কারো থাকতে পারে, কারো নাও থাকতে পারে, না? হতে পারে জিরো, যার থাকে এখানে প্লাস হবে। আচ্ছা, আচ্ছা, বিগিনিং ব্যালেন্স ধরেন আপনি প্রথম রিটার্ন করবেন, তার মানে বিগিনিং ব্যালেন্স ধরে নিলাম আপনার শূন্য। আপনি এই বছরই আপনার চাকরি হলো, তার মানে কি অতীত জীবনের কোনো সঞ্চয় নাই, ঠিক আছে, ধরে নেই। আচ্ছা, তার মানে কি এই বছর আপনি চাকরি করেছেন, স্যালারি সারা বছর ধরে নিচ্ছি আপনি 20,000 করে বা 30,000 করে স্যালারি পান 12 বছর। আচ্ছা, 30,000 ইন্টু 13 বোনাস সহ, তার মানে আপনি 3,39,000 টাকা আপনার ক্যাশ ফ্লো হলো। ওকে, আচ্ছা, তাহলে আপনার টোটাল রিসিপ্ট কত হলো? এই যে রিসিপ্ট পেমেন্ট করলাম কিন্তু, হ্যাঁ, তাহলে টোটাল রিসিপ্ট দাঁড়াচ্ছে আমার 3,90,000। এই যে রিসিপ্ট পেমেন্ট আপনাকে এই ওয়ার্কিংটা আপনাকে করতে হয় সব সময় যদি আপনি রিটার্ন সাবমিট করেন। আচ্ছা, আমি ধরে নিলাম এটা আপনার প্রথম বছরই চাকরি। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি, আবার চেঞ্জ করলাম, ধরে নিচ্ছি আপনি 5 বছর ধরে চাকরি করেন, তার মানে এটা হচ্ছে রানিং বছরের স্যালারি, তাই না? টোটাল স্যালারি, না? স্যালারি টোটাল, আপনার আর অন্য কোনো খাতে আয় নাই। এটা হচ্ছে 12 বা সারা বছরের ফাইন্যান্সিয়াল ইয়ার। ধরে নিলাম আপনি 5 বছর ধরে চাকরি করেন, প্রতি বছর 1 লাখ টাকা করে যদি সঞ্চয় করেন, আপনি 5 লাখ টাকা সঞ্চয় করেছেন। তাহলে অতীত জীবনের সঞ্চয় এই বছরের স্যালারি নিয়ে আপনার টোটাল রিসিপ্ট কত হলো? 8,90,000। ওকে, এবার আসেন পেমেন্ট। আচ্ছা, পেমেন্ট কি? আপনার ব্যক্তিগত জীবনের খরচ। ধরে নিলাম আপনার ব্যক্তিগত জীবনের খরচ বছরে 2 লাখ।
ক্লোজিং ব্যালেন্স। তাহলে ব্যক্তিগত খরচ যদি 2 লাখ হয় তাহলে আপনার ক্লোজিং ব্যালেন্স কত বলেন? কত টাকা আপনার নিট সম্পদ থাকবে? 6,90,000। 6,90,000 জি স্যার। আচ্ছা দেখেন এটাই হচ্ছে রিসিভ পেমেন্ট। আচ্ছা এখন আমরা চেঞ্জ করি, বিভিন্ন কনসেপ্ট আনি। আপনার প্রথম বছর চাকরি, আপনার শুরুতে তাহলে মানে কোনো ব্যালেন্স নাই তাই তো, ধরে নিলাম টোটাল রিসিভ 3,90,000, পেমেন্ট করলেন 2 লাখ, তার মানে এটা আপনার সঞ্চয় নাকি, এটা ক্লোজিং ব্যালেন্স নাকি, তাই হবে না? জি স্যার। আচ্ছা বেশ, পরবর্তী বছরে হয়ে গেলাম। আচ্ছা পরবর্তী বছরে দেখেন এই যে ক্লোজিং ব্যালেন্সটা, এই বছরের যেটা ক্লোজিং, পরবর্তী বছরের 1 তারিখ সেটা কি হবে? ওপেনিং স্যার। ওপেনিং হবে না? তার মানে পরবর্তী বছরে যদি আমি আবার এই ফরম্যাটটাই সাজাই, পরবর্তী বছর যদি এটাই আমি সাজাই, তার মানে কি পরবর্তী বছরে এটা হয়ে যাচ্ছে ওপেনিং ব্যালেন্স বা বিগিনিং। তার মানে এই বছর আবার স্যালারি পাবেন, এই বছর স্যালারি নিশ্চয়ই কিছু বাড়বে, ধরলাম এবার 35,000 ইন্টু 13, 4,55,000। তাহলে টোটাল রিসিভ নিশ্চয়ই বাড়বে। এবার আবার কিছু পেমেন্ট বাড়বে, আগে ছিল 2 লাখ, এখন ধরলাম 2,50,000। তাহলে এবার ক্লোজিং কত? ক্লিয়ার? রিসিভ জি পেমেন্ট স্যার। মানে ছোট করে আমি জাস্ট তুলে ধরলাম প্রেজেন্টেশনটা, হ্যাঁ ছোট করে। এই হচ্ছে রিসিভ পেমেন্ট, এই ডাটাটাই এখানে আসে। হ্যাঁ এই ডাটাটা, এই যে সোর্স অফ ফান্ড যেটা বললাম, এটা কি আপনার বেতন নাকি? বেতন না, জি স্যার। স্যালারি, আপনার রিসোর্স অফ ফান্ড। আর এই যে পাস্ট লাইফ মানে কি, এটা হচ্ছে আপনার বিগিনিং, যখন আপনি প্রথমবার ফাইল করেন, এটা হচ্ছে আপনার বিগিনিং। তারপরে এটা কি আপনার এক্সপেন্স, এই যে পেমেন্ট এক্সপেন্স। আর এই যে এটা হচ্ছে আপনার নিট সম্পদ। নিট সম্পদ কোনটা? এই যে ক্লোজিং ব্যালেন্স, এটা হচ্ছে আপনার নিট সম্পদ। আপনি ফিগার বড় করবেন, ফিগার বড় হবে। ঠিক এইটারই প্রেজেন্টেশন বা ইনফরমেশন পুটিং আর কি, ইনফরমেশন এখানে জাস্ট শিফট করা, এই কনসেপ্টটার উপর বেস করেই আপনার হচ্ছে এই ব্যালেন্স শিট বা অ্যাসেট এবং লায়াবিলিটিস প্রেজেন্টেশন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আরেকজন কি প্রশ্ন রাখলেন দেখি। চ্যাট অপশনটা ভালো হবে। আচ্ছা ফার্স্ট ফাইলে মিনিমাম কত টাকা সোর্স অফ ফান্ড দেখানো যায়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফার্স্ট ফাইলে হচ্ছে ধরেন আপনি ঠিক ক্যালকুলেশন এখানে যেমনটা করলাম, দেখেন আপনি চাকরি করেন 1 বছর, আপনি চাইলে কি 20 লাখ টাকা সোর্স অফ ফান্ড আনতে পারবেন? প্রথম বছর চাকরি, আপনার বয়স 25, পারবেন? একটু আলোচনা করেন না, আমরা শেষ পর্যায়ে আমরা ক্লোজ করে দিব, নামাজের সময় হয়ে যাবে। সম্ভব? না স্যার। সম্ভব না। হ্যাঁ তার মানে এই, এখন আপনি চাকরি করেন 5 বছর, আপনার স্যালারি শুরুতেই 50,000 করে। তাহলে আপনি যদি 50,000 করে শুরুতেই স্যালারি হয় প্রতি বছর, তাহলে আপনার প্রতি বছর আসে 6 লাখ, 3 লাখ করে আপনি সঞ্চয় করতে পারেন ধরে নিচ্ছি। তাহলে 3 ইন্টু 5, তার মানে আপনি যদি ওপেনিং আনেন 15 লক্ষ টাকা, সেটা কি অসঙ্গতি হবে? না স্যার। অসঙ্গতি হবে না। তার মানে প্রথম ফাইলে কি পরিমাণ আনবে সেটা নির্ভর করবে কি তার প্রেজেন্ট স্ট্যাটাসের উপর, ঠিক কিনা? জি স্যার। জি থ্যাংক ইউ। আরো কারো কোনো আলোচনা আছে?
আপাতত নেই স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আপনাদের ওভারঅল মতামত একটু আশা করি। আমি চেষ্টা করেছি আজকে যেহেতু ছুটির দিন ছিল, আবার মাঝে মাঝে আপনাদের কাছ থেকে 5 মিনিট সময় চেয়ে নিয়েছি, মানে এটা ওই ক্লায়েন্ট চলে আসছিল, আমি কথা বলতে হয়েছে, হ্যাঁ এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আপনাদের সময়টাও নষ্ট করলাম। It's okay, উপায় sir. উপায় ছিল না আসলে, সামনে চলে আসছে, এখন কথা না বলে তো আমি পারিনি। হ্যাঁ, হয়তো আরো 10-15 মিনিট আগে শেষ করে দিতাম। হ্যাঁ, ছুটির দিন। চুপ। আচ্ছা আচ্ছা, এবার আপনাদের মতামত চাই যারা আছেন, হ্যাঁ অনেকেই করতে পারেন নাই, হয়তো ব্যস্ততার জন্য। হ্যাঁ, আপনাদের মতামত চাচ্ছি, কেমন লাগলো ওভারঅল, আপনাদের ফিডব্যাকটা চাচ্ছি, আর রিটেন ফিডব্যাকটা চাইবো কিন্তু, হ্যাঁ রিটেন ইনশাল্লাহ স্যার। ফিডব্যাকটা আমি মেইলটা দিয়ে অবশ্যই দিব, দিব স্যার। অলরেডি চ্যাট অপশনে দেওয়া আছে লিংকটা, মেইলটাও স্যার। দিয়ে দিব, একটু আপনাদের এতটুকু আপনাদের কাছ থেকে আমি প্রত্যাশা করি। জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, এখন কেমন লাগলো বলেন, যারা আছেন কাছে বলেন কেমন লাগলো আপনাদের। হ্যাঁ, স্যার আমরা আমি তো আসলে সাথে। দুটো ক্লাস করেছি আর কি, জি লাস্ট জি জি। মোমেন্টসে আচ্ছা ইনভলভ হয়েছি। তো আমি ইনশাআল্লাহ পরবর্তী সেশন যেটা হবে সেটাতে যখন করব আফটার দ্যাট স্যার আমি প্রপার, বাট দুটো ক্লাস করে আমি আলহামদুলিল্লাহ স্যার যতটুকু আমার আনক্লিয়ার ডাউট ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি আর কি আচ্ছা, এতক্ষণ পর্যন্ত। আলহামদুলিল্লাহ স্যার এটাতে পেরেছি। আশা করি পরবর্তী সেশন যেটা হবে সেটাতে ঢুকলে প্রপার আমার ডাউট বা ক্লিয়ারেন্স যেটা আছে সেটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আমার পার্সোনালি ইচ্ছাও আছে যে যে ট্যাক্সের ভেতরে আলাদাভাবে যে কোর্সটা করা আছে প্রিপারেশন ট্যাক্স আইটিপি এক্সামিনেশনের জন্য, সেটাও করার খুব ইচ্ছা আছে, আমি কথাও বলেছিলাম। ইনশাআল্লাহ স্যার সেটাও করার চিন্তা ভাবনা আছে। মুনিয়া ইসলাম, আপনার কাছ থেকে শুনতে চাই। জি স্যার, আমি স্যার ক্লাসগুলো প্রথম থেকেই আর কি করার চেষ্টা করেছি, অনেক সময় অনেকগুলো একটু মিস হয়ে গিয়েছে। আর ক্লাসগুলো আপনি খুব আর কি বলবো কি সাধারণভাবে খুবই সুন্দরভাবে বোঝাতে সক্ষম হন, আর বোঝাও যায়। কিন্তু স্যার সমস্যা হচ্ছে আমি তো একবারে নতুন, আমি কোনো অর্গানাইজেশনে নাই, কোথাও নাই, মাত্র আমার বিবিএ শেষ করলাম। আচ্ছা তো আচ্ছা। দেখা গিয়েছে যে আমি অনেক কিছুই হয়তো প্রপারলি বুঝিনি। তো ওই ক্ষেত্রে যদি আমার অনলাইন ক্লাসের যে ভিডিও গুলো ওগুলো যদি দেওয়া হতো তাহলে হয়তো আমি ক্লাস কন্টিনিউ আর কি বাসায় একটা রিভিশন দেওয়া যেত আর কি, ওইটা হলে আমার জন্য খুব বেটার হতো। হ্যাঁ, আমরা ওই যে আজকেই আপলোড করে দিব, হ্যাঁ আজকে আপলোড করে জি দিব, স্যার। আশা স্যার করছি। তখন যদি আমার কোনো কোশ্চেন থাকে বা অনেক কিছু হয়তো আমি বুঝিনি, আমি কি আবার আপনার হেল্প পাবো কিনা ওইটা হ্যাঁ, যে জানার আমাকে জন্য। সরাসরি প্রশ্ন করতে পারবেন, অসুবিধা নেই, হ্যাঁ অথবা মেসেজ আচ্ছা, রাখতে পারবেন। জি, জি স্যার, থ্যাংক ইউ মুনিয়া ইসলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, ওই যে আমাদের থ্যাংকস। ফেসবুক যে পেজটা আছে জি স্যার। অবশ্যই সেখানে মতামত রাখবেন আশা রাখি, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই জি স্যার, জি। আসানুল করিম, যেহেতু আমি এখান থেকে কি আসানুল হেল্প করিম, আপনি কি পেয়েছি। শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পাচ্ছি। জি, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। জি জি স্যার, আপনাদের হচ্ছে যে এই অ্যাকাউন্টিং এর কঠিন টার্মস গুলো আপনি ইজি ভাবে বুঝিয়েছেন স্যার, এইটা আমার খুব ভালো লেগেছে স্যার। আমি এমনি প্রফেশনে আছি, বাট এই জিনিসগুলো আমার কিছু কিছু জিনিস ক্লিয়ার করা দরকার ছিল, যেমন স্পেশালি যে ট্যাক্সের এই এইটার ব্যাপারে নলেজ কম ছিল। তো এইটা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে অনেকেই শর্ট বিভিন্ন যে কেউ ডিভাইস থেকে জয়েন করেছেন, হ্যাঁ গ্যালাক্সি A32, তারপরে SM, একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমি কুতুবুল আলম বলছিলাম স্যার। হ্যাঁ, কুতুবুল আপনার আলম, জি বলেন। জি স্যার, আপনার ক্লাসগুলো স্যার খুবই সুন্দর স্যার, এবং প্র্যাকটিক্যাল অনেক ইনফরমেশন এর মধ্যে আছে, প্লাস কিছু ডাটাও আমরা পেয়েছি। আর আমার বিষয়টা হচ্ছে, স্যার আমি একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে থাকার জন্য আমি 2 দিন, আমার প্রথম দিকে 2 দিন আমি ক্লাসটা স্যার অ্যাটেন্ড করতে পারিনি স্যার। আচ্ছা আচ্ছা। তো আপনি তো স্যার দিয়ে দিবেন ভিডিও স্যার, হ্যাঁ, কথা ভিডিও দিয়ে বলছেন। দেবো, জি জি জি, কনভার্ট তো হয়েছে এমনি অলরেডি। ওভারঅল স্যার আপনাদের এই, জি স্যার আপনাদের ওভারঅল স্যার প্রেজেন্টেশন খুব সুন্দর ছিল, নলেজ ডেপথ মাশাআল্লাহ ভালো। ওভারঅল আপনাদের মধ্যে একটা মানে ইয়ে আছে, প্রফেশনালিজম আছে, বা আপনারা এই বডিতে যে কাজ করেন স্যার, এটা স্যার অনেকটা স্যার বোঝা যায় যে না, আপনারা এই অ্যাকাউন্টিং রিলেটেড বা ট্যাক্স রিলেটেড পেশাতে আছেন। ভালো স্যার আপনাদের। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের মানে আমরা যেহেতু অর্থাৎ বিষয়টা হচ্ছে আমরা শুধু যে থিওরি পড়ে কলেজের লেকচারারের মতো না, কিন্তু আমাদের রাইট মানে স্যার, আমি স্যার নিজে স্যার অডিট জব প্রেজেন্টেশনটা। করি স্যার। জি আমি জি নিজে স্যার অডিট জব করি, তো আমার অ্যাকাউন্টের বেসিক বিষয়গুলো আর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনাদের এটার মধ্যে ঢুকাচ্ছি আমাদের। জি জি জি। যেমন কলেজের স্যারদের যেটা হচ্ছে থিওরি, অর্থাৎ একেবারে বই কেন্দ্রিক, তাই না? আর জি জি আমাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে আমার, মুশারফ ভাইয়ের,
পুরোটাই কিন্তু আমরা ফিল্ড লেভেল থেকে কাজ করে আসি। হ্যাঁ, একদম বিলিং থেকে শুরু করে একদম টু দা পয়েন্টে। হ্যাঁ, আমরা জানি মানে অর্থাৎ মানে ধরেন না, জানি বলতে আমাদের 6 থেকে 7 বছর 8 বছরের অভিজ্ঞতা বা 10 বছরের অভিজ্ঞতা, এতটুকু আর কি। কারণ এটার তো শেষ নাই। আমি এটা কখনোই বলতে পারবো না যে আমি পুরোটা জানি। হ্যাঁ, এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। মানে এটা হচ্ছে একেবারে রিয়েল, মানে চোখে ভাসবে যে এই বিলটা তারা এইভাবে করে, ওই ভাউচারটা এইভাবে করে, তাই না? এটা আমার প্রেজেন্টেশন করতে সহজ হয়, বা এই প্রবলেমটা এই, কারণ আমি নিজে করেছি কাজগুলি, তাই না? জি, থ্যাংক ইউ। তারপরে গ্যালাক্সি A32 কি করে বলবো কি নাম, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যদি শুনতে না পান হয়তো দূরে থাকতে পারেন। তাহলে সবার প্রতি শুভ কামনা রেখে, সবার সমৃদ্ধ জীবন কামনা করে আম, আহ, তাহলে আজকের মতো আমাদের এই সেশন শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন। আপনি ভালো থাকবেন স্যার, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট সেশনে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।